Very timely and very rightfully placed book. The most respected, not only politician. বাংলাদেশ তার একটা নতুন একটা ইতিহাসের বাঁকে এসে দাঁড়িয়েছে। রাষ্ট্রকে পুনর্নির্মাণ করবার একটা গুরুত্বপূর্ণ সময়ে, বিশেষত গত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে রাষ্ট্রের সংস্কার এবং পুনর্নির্মাণের যে আলোচনাটা উঠছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন গণতন্ত্রের এক বিরাট অনুসারী। তিনি অনেক আত্মত্যাগ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তার জীবনে সবচাইতে বেশি প্রাধান্য ছিল বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। তার জীবনে তার পরিবার ও নিজে সবচাইতে শেষে ছিলেন। তিনি কখনো সংঘাত বা প্রতিহিংসার রাজনীতি করেন নাই। নির্বাচিত প্রতিনিধি হিসাবে এলাকার মানুষের গভীর ভালোবাসার পাত্র ছিলেন। মওদুদ সাহেবের অনেক পরিচিতি ছিল আন্তর্জাতিকভাবে, উপমহাদেশে ও বাংলাদেশে, কিন্তু তার জন্য সবচাইতে গৌরবের পরিচয় ছিল যে তিনি ছিলেন একজন নোয়াখালী সন্তান এবং নোয়াখালীর জন্য নিবেদিত প্রাণ। আজ তিনি নাই, কিন্তু আপনাদের জন্য, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন অনুকরণীয় আদর্শ, যার উৎস হলো দেশপ্রেম ও তার গভীর ভালোবাসা সাধারণ মানুষের জন্য। সেখানে এই কারণে আমি এই কথা বলছি, ধরুন এই বইয়ের ভূমিকাতেই মওদুদ আহমেদ লিখেছেন যে 1972 সালে যখন বাংলাদেশ রাষ্ট্রের গঠন প্রক্রিয়া শুরু হয়, তখন কতগুলো অত্যন্ত সুন্দর ডেমোক্রেসির জন্য চেরিশড, ডেমোক্রেসির জন্য কতগুলো গোল্ডেন প্রিন্সিপলস গ্রহণ করা হয়েছিল। এই কথাটা বিবরণ হিসেবে সত্য, বুঝবার ক্ষেত্রে ওনার সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। সেই পার্থক্যটা 54 বছর পরে আজকে পুনর্নির্মাণের সময় আলোচনা করা জরুরি। প্রতারণা দিয়ে ইতিহাসকে এগিয়ে নেওয়া যায় না। বাংলাদেশের 4টা প্রিন্সিপলসের মধ্যে একটা সমাজতন্ত্র অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, এটা একটা প্রতারণা। এই যে এই সময় যে নতুন সংস্কারের সময় এই শব্দটা বাদ দিয়ে দেওয়ার কারণে একটা পাপ মুক্ত হয়েছে এই সময়কার শাসক শ্রেণী, কারণ ওই ধরনের পাপাচারের কোনো অর্থ হয় না। সমাজতন্ত্র বলতে কখনোই পশ্চিমে কখনোই একদলীয় শাসন ব্যবস্থাকে সমাজতন্ত্র বলা হয় নাই। গণতন্ত্র যেমন একটা জীবন ব্যবস্থা, তেমনি সমাজতন্ত্র একটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক একটা ব্যবস্থা। সেই প্রতারণামূলক ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন, এটা কেই না জানেন এখানে যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এগুলো হচ্ছে এখন ইউনিভার্সালি স্বীকৃত, তখনও ছিল মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাংলাদেশের সংবিধানে তখনও ছিল, এখনো আছে মৌলিক অধিকার বলে একটা চ্যাপ্টার আছে, অথচ এগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে আদালতের মানে আইনের মাধ্যমে এনফোর্সেবল কোনো প্রিন্সিপলস হিসেবে প্রতিষ্ঠা করা হয় নাই। ফলে কতগুলো ফাঁকা বুলি আর বাস্তব অর্থে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যেগুলোর উপর কমিটমেন্ট থেকে এগিয়ে যেতে হয়, সেটা দুই জিনিস। 3, রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, আমি কোনো সমাজতন্ত্রের কথা বলছি না, গণতন্ত্র শব্দটাই তো পশ্চিমে আপনারা জানেন। তো ধরুন আমরা যারা ইতিহাস পড়তে পছন্দ করি বা ইতিহাসের দর্শন পড়া দরকার বলে মনে করি, এখানে এরকম অনেকেই আছেন। কেন করি? পড়া তো একটা কষ্টের ব্যাপার। আমার ফরাসি বিপ্লবের ইতিহাস পড়ে লাভ কি? এটা তো আমাকে অন্য বস্ত্র এনে দিবে না, কারণ বইপত্রের জন্য খরচ হবে। কিংবা সেই ফিলাডেলফিয়ায় কি করে সংবিধান 1776 সালে এই তখনকার শাসক শ্রেণী তৈরি করেছিল, লেভেল বসে পিপল ইজ সভরেন। তাহলে যেই পার্লামেন্টের থেকে বসে একটা ড্রাফট আকারে সংশোধনী সহ আপনি সংবিধান পরিবর্তন করছেন, সেটা পিপল মানে কি মানে না, দ্যাটস দ্য অ্যাপিলেট ডিভিশন। ওইটা হলো তার সর্বশেষ স্তর। যেমন একটা কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরস একটা ডিসিশন নিল, কিন্তু সেইটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য কিনা, কোম্পানির শেয়ার হোল্ডার্সরা মানে কিনা, তারা হচ্ছে এজিএম এ তাকে পাশ করাতে হয়। তাহলে আমি নিশ্চিত করে বলছি, হয়তো এইটাই এই বিতর্কের জন্য যথেষ্ট পরিসর এবং সময় থাকার কথা নয়। এই কথাটা যারা চ্যালেঞ্জ করবেন, আসুন আমরা শুধু একদিন সারাদিন ব্যাপী এই বিষয়ে বই, পুস্তক, ইতিহাস, দর্শন এগুলি আমরা একটা আলাপ করি। আবারও আমরা যখন একটা বলছি ফেইল স্টেটের কথা এখানে আছে,
বাংলাদেশের প্রথম যেটাকে প্রজাতন্ত্র নাম দেওয়া হয়েছে রিপাবলিক, অবশ্য রিপাবলিকের ধারা বাংলা কত অবস্থায় প্রজাতন্ত্র।